নবীন আশার আলাপ জাগে। নমস্কার, সুপ্রভাত দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান আড্ডা জাংশন। ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত চ্যানেল ভিশন নিবেদিত ভারতীয় চারুকলা মন্দিরের পরিচালনায় আমাদের অনুষ্ঠান নবীন আশার আলাপ জাগে। আমাদের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে রয়েছেন চিত্রশিল্পী দেবাশিস মালিক এবং চিত্রশিল্পী বিতান মাইতি। প্রথমে আমরা পরিচয় পর্বটা সেরে নেব। প্রথমে চলে যাচ্ছি দেবাশিস বাবুর কাছে। আমার নাম হচ্ছে দেবাশিস মালিক, বাড়ি হচ্ছে গঙ্গেশনগর দশগড়া, ধনিয়াখালী, হুগলি। আমি ওখান থেকে এসেছি। তো স্টুডিও এসে আমার খুবই ভালো লাগছে এবং তার সঙ্গে ভারতীয় চারুকলা মন্দির যে সুযোগটা আমাকে করে দিয়েছে চ্যানেল ভিশনের কাছে, তো আমার কাছে খুবই আনন্দের এই বিষয়টা লাগছে। আমরা চলে যাচ্ছি বিতান বাবুর কাছে। নমস্কার, আমি বিতান মাইতি। আমি কন্যগর থেকে আসছি। আমার অঙ্কন শিক্ষা প্রতিষ্ঠানের নাম চিত্রবিতান আর্ট একাডেমি। চিত্রবিতান আর্ট একাডেমি ভারতীয় চারুকলা মন্দির দ্বারা অনুমোদিত। আমি চারুকলা মন্দির এবং চ্যানেল ভিশন দুজনের কাছেই খুবই কৃতজ্ঞ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করানোর জন্য। অসংখ্য ধন্যবাদ। আমি দেবাশিস বাবুর কাছে আবার আমি চলে যাচ্ছি। এই যে এতগুলো বছর এতটা সময় পথ চলা ছবি আঁকা নিয়ে, সেই ব্যাপারে সেই সম্পর্কে আপনি যদি কিছু কথা আমাদের দর্শক বন্ধুদের কাছে বলেন। ছবি আঁকার প্রাথমিক দিকে তো অবস্থা আমার খুবই খারাপ ছিল। তখন খুবই স্ট্রাগল করে আমাকে ছবি আঁকার এই জায়গাটায় আসতে হয়েছে, আস্তে আস্তে উঠে আসতে হয়েছে। তারপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে মানে আর্ট কলেজে না চান্স পেলেও যে শিক্ষাগুরুর কাছ থেকে আমি মোটামুটি অঙ্কন শিক্ষার অভ্যাসটা পেয়েছি বা তার পরিচালনায় আমি নিজেকে যুক্ত করে আজকে একটা জায়গায় এসেছি ভারতীয় চারুকলা মন্দিরে হাত ধরে। অঙ্কনটাকে আমি এখন মোটামুটি ভালো জায়গাতেই নিয়ে গেছি। আমার তুলিকলি অঙ্কন একাডেমি এখন মোটামুটি ভালো পজিশানে আছে। অবশ্যই আমরা এবার বিতানবাবুর কাছে চলে যাচ্ছি, একেবারেই নবীন প্রজন্মের শিল্পী বিতান মাইতি। আপনি যদি কিছু কথা বলেন আপনার যে পথ চলা ছবি আঁকা নিয়ে, এই ছবি নিয়ে যে পথ চলেছেন আপনি, এই ব্যাপারে কিছু কথা যদি আপনি দর্শক বন্ধুদের কাছে তুলে ধরেন। ছবি আঁকা নিয়ে বলতে গেলে শুরু থেকে আমার তো কন্যগড়েই শুরু। কন্যগড়ে থেকেই আমার ছবি আঁকার পথ চলা শুরু এবং করোনার ঠিক সময়, যে সময় কোভিডে সব কিছু আক্রান্ত হয়ে পড়েছিল, জনজীবন স্তব্ধ হয়ে গেছিল, ঠিক সেই সময় আমার আলাপ হয় ভারতীয় চারুকলা মন্দিরের সঙ্গে। এবং ভারতীয় চারুকলা মন্দিরের সঙ্গে থাকতে থাকতে আমি অনেক কিছু শিখেছি এবং ছাত্রছাত্রীদের অনেক কিছু শেখাতে পেরেছি, নতুন কিছু। আমার মূলত যে কাজটা হয়, আমি পটচিত্রের ওপর কাজ করে থাকি। পটচিত্রটাকে নিজের একটা আঙ্গিকে প্রেজেন্ট করার চেষ্টা করি। তো সেই কাজে ভারতীয় চারুকলা মন্দির সর্বতোভাবে সহযোগিতা করে এবং বিভিন্ন এক্সিবিশন এবং বিভিন্ন যে এই শোগুলো হয়, এতে ভারতীয় চারুকলা মন্দির সুযোগ করে দেয়। তাতে কি হয়, আমার যে অঙ্কন শিক্ষার প্রতিষ্ঠান এবং আমার যে শিল্প সাধনা, সেটা আরও বিকশিত হয়েছে। আমি দেবাশিস বাবুর কাছে চলে যাচ্ছি। এবার আপনি কিছু কথা যদি বলেন, আপনার যে ইনস্টিটিউট, আপনার যে একাডেমি, ছবি আঁকানোর ছবি আঁকা আপনি শেখাচ্ছেন, আপনার উত্তরসূরিদেরকে আপনি তৈরি করছেন। ছবি আঁকানোর বলতে এখন ছেলে মেয়েদের পড়াশোনার একটু চাপ আছে, যার জন্য একটু সময় কম পায়। কিন্তু তার সত্ত্বেও কিছু গার্জিয়ান আছে বা কিছু স্টুডেন্ট আছে যারা প্রকৃতই ছবিটাকে ভালোবাসে এবং আঁকাটাকেও ভালোবাসে, যার জন্যই আমরা বিভিন্ন জায়গায় গিয়ে ক্লাসগুলো করাতে পারছি। এবং আমি প্রত্যন্ত গ্রামাঞ্চলে ক্লাস করাই, সেখান থেকে আমি উঠে এসেছি এবং ভারতীয় চারুকলা মন্দিরে হাত ধরে উঠে এসেছি। সেই জায়গা থেকে আমি চাইবো আমার ছাত্রছাত্রীরাও আগামী দিনে কোনো জায়গায় উঠে আসুক। আমি সেইভাবেই আঁকাই, মোটামুটি কোলাজ থেকে আরম্ভ করে ওয়াল আর্ট, বিশেষ করে আমি ওয়াল আর্টটা বেশি আমার পছন্দের কাজ। এবং তার সঙ্গে কোলাজ শেখানো হয়, তার সঙ্গে বিভিন্ন জল রং, অ্যাক্রিলিক, ভিডিও মাধ্যমে যেগুলো কাজ হয় সেগুলো আমি সবই শেখাই। আচ্ছা, আপনি যে কথাটা বললেন যে প্রত্যন্ত গ্রামাঞ্চলে আপনি ছবি আঁকাটা শেখাচ্ছেন, এই যে তাদের যে সেখানকার যে ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে, তাদের যে ছবি আঁকার যে ইচ্ছে, তাদের যে ছবির প্রতি যে টান, সেটা যে আপনি অনুভব করেছেন, এই ব্যাপারে যদি আপনি কিছু কথা বলেন। একদম প্রত্যন্ত গ্রামাঞ্চল আপনি দেখছেন, আপনারা দেখছেন, আপনাদের মতো মানুষ তাদেরকে তৈরি করছে, সেই ক্ষেত্রটার মধ্যে পৌঁছে ছবি আঁকার যে শিল্প, সেটাকে পৌঁছে দিচ্ছেন। তারা আমাকে দেখে যে আমাদের শিক্ষক কাজ করেন এবং আমি সরাসরি কাজ ছাত্রদেরকে দেখাই এবং তারা দেখে। এবং আজকে বিভিন্ন জায়গার মাধ্যমে আমাকে তারা দেখতে পাচ্ছে, আমার অঞ্চলের আরও বিভিন্ন আশপাশের লোকজনও আমাকে দেখতে পাচ্ছে। সেই হিসাবে এমনি আমাদের গ্রামাঞ্চলে আঁকার এখন ভালোই, যেটা আগে ছিল না, রং কিনতে পারতো না, সেই জায়গায় অনেক
কিছু কিছু জায়গায় সেগুলো মোটামুটি এখন ছাত্রছাত্রীরা এসে আমাদের ক্লাসটা যে আমরা করছি বা আমরা আঁকা শেখাচ্ছি বা ছেলেমেয়েরা আগ্রহী, এখন ভালো সাড়া আছে গ্রামাঞ্চলে। আচ্ছা, আমি আরো একটি কথা আপনার কাছেই যাচ্ছি, সেটা হচ্ছে আপনি তো একদম সেই প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে উঠে একদম, এসেছেন। একদম। এই যে এতটা পথ এগোনো ছবি আঁকা নিয়ে, নিশ্চয়ই খুব কষ্টকর একটা বা প্রচুর সময় কষ্ট, ছিল। প্রচুর। মানে সেই সময়টা একটু আপনি ভাগ করে নিতে পারেন? সময়টা ভাগ বলতে বিভিন্ন পাটে পাটে আমি এগিয়ে এসেছি। বাবা মা তো সাহায্য করেইছে, তার সঙ্গে গুরুদেব সাহায্য কিছু করেছে, তার সঙ্গে আশেপাশের কিছু বন্ধু বান্ধবদেরও সাহায্য পেয়েছি, তবে আজকে আমি এই জায়গায় উঠে আসতে পেরেছি। একটা সময় ছিল আমার রং কেনার ক্ষমতা ছিল না, সেই জায়গায় বন্ধু বান্ধবরা সাহায্য করেছে, বাবা মা সাহায্য করেছে, তার পরিপ্রেক্ষিতে আজকে আমি এই জায়গায় স্ট্যান্ড করছি, আজকে এই একটা প্রোগ্রামে আসতে পেরেছি, এবং সেটা আমাকে সর্বত্রভাবে সাহায্য করছে ভারতীয় চারুকলা মন্দির। একে অশেষ ধন্যবাদ। আমরা এবার বিতানবাবুর কাছেই চলে যাচ্ছি। বিতানবাবুকে বলবো, আপনার যে একাডেমি, আপনার যে ছবি আঁকার শেখানোর যে স্কুল, যে শিক্ষাকেন্দ্র, সেই ব্যাপারে আপনি যদি কিছু বলেন, সেই শিক্ষাকেন্দ্র সম্পর্কিত কিছু কথা। আমার শিক্ষাকেন্দ্রের নাম আমি আগেই বললাম, চিত্রবিধান আর্ট একাডেমি, যেটা ভারতীয় চারুকলা মন্দির দ্বারা অনুমোদিত। আমার শিক্ষাকেন্দ্রে মূলত যেটা ছোটোবেলা থেকে হয়, প্যাস্টেল ওয়ার্ক এবং ওয়াটার কালার, অ্যাক্রিলিক ওয়ার্ক, এগুলো সমস্ত ক্যানভাস পেন্টিং, এগুলো সবই শেখানো হয়। এছাড়া আমি একটু অন্যভাবে কিছু কাজ করে থাকি, আউটডোর তো রয়েইছে, তার সাথে সাথে আমি যেটা কাজ করে থাকি, বিভিন্ন যে দুর্গাপুজো এখন যেটা হচ্ছে, দুর্গাপুজো বা সরস্বতী পুজো বা কালী পুজো, এগুলোতে যে থিমের যে কাজগুলো হচ্ছে, সেগুলো ওগুলোতে অনেক কিছু শেখার রয়েছে এবং অনেক কিছু জানার রয়েছে। তো আমি যেখানেই কাজ পাই না কেন থিমের কাজের জন্য, সেখানে আমি আমার ছাত্রছাত্রীদের নিয়ে যাই, এবং তাতে কি হয়, তারা অনেক কিছু নতুন হাতে কলমে শিখতে পারে, বিভিন্ন বিষয় সম্পর্কে তারা অবগত হতে পারে, এই চেষ্টাটা আমি করি। এছাড়া আমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে একবার করে একটি অঙ্কন কর্মশালা এবং একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়ে থাকে। সেখানে ভারতীয় চারুকলা মন্দির সর্বতোভাবে আমাকে সহযোগিতা করে, সেটার জন্য তাদের তো অসংখ্য ধন্যবাদ তো জানাচ্ছি। এভাবেই চলছে, এভাবে আর কি চালিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনি এর পাশাপাশি বললেন যে বিভিন্ন প্রতিমা গড়েন, থিমের কাজও করেন। কিছু ছবি যদি আপনি সকল দর্শক বন্ধুদের কাছে তুলে ধরেন, যদি থাকে। থিমের ছবি আমি নিয়ে আসিনি, তবে আমি থিমে আমাদের যে পুরস্কৃত হয়েছিলাম তার কিছু প্রাইজ পাওয়ার ছবি আমার কাছে এই মুহূর্তে রয়েছে, সেটা আমি একটু দেখাতে পারি। আচ্ছা, আপনার কিছু আঁকা ছবি যদি আপনি হ্যাঁ, নিশ্চয়ই। দেখান। আচ্ছা, আমরা এবারে আমরা দেবাশীর কাছে চলে আসছি। আপনি কিছু কাজের যদি ফটোগ্রাফ আপনি আমাদের আমি ওয়াল আর্টের একটু ছবি দেখাচ্ছি, পাট পাট করে একটু তুমি দেখিয়ে দাও একটু, পরপর সাজানো আছে, রিসেন্ট কাজ একদম, মানে আমি ওয়াল আর্টটাই বেশি করি। আমরা দুই শিল্পীর কাজই আমরা দেখলাম। এবার আমরা আবার দেবাশিস বাবুর কাছে চলে যাচ্ছি। শিল্পী জীবনের যদি কোনো স্মরণীয় ঘটনা আপনাকে বলা হয়, তাহলে আপনি কি বলবেন? এত বছরের যে শিল্পী জীবনের স্মরণীয় ঘটনা বলতে, সত্যি কথা মানে এটা আমি ধ্রুব, এখন সত্যি বলতে বা মিথ্যা এরকম কোনো ব্যাপার নেই। তো প্রথম ফোকাসটা আমি কিন্তু ভারতীয় চারুকলা মন্দিরের সঙ্গে যেদিন আমি জয়েনিং করেছি, সেই দিন কিন্তু আমি বিরাট আনন্দ উপভোগ করেছি। মানে কাদের মাধ্যমে আমি এলাম, এতদিন আমি ছিলাম অন্য জায়গায়, সেখানে এসে যে আমার ফোকাসটা হলো, তার জন্য আমি নিজেকে বিশেষভাবে বিরাটভাবে উপভোগ করি, যেটা আমি এমন একজন বোর্ডের সঙ্গে যুক্ত হয়েছি যেখানে আমার নিজের ফোকাস হয় এবং আমার শিল্প কাজকর্ম নিয়ে তারা ফোকাস করে, তার জন্য আমি নিজেকে বিরাট গর্ব অনুভব করি। আমরাও ধন্য হচ্ছি আমাদের নবীন আশার আলাপ জায়গা অনুষ্ঠানে আপনাদের মতো মানুষদেরকে আমরা প্রচারের আলোতে নিয়ে আসতে পেরে। এবার আমরা বিতানবাবুর কাছে যাচ্ছি। আপনার শিল্প জীবনে যদি কোনো স্মরণীয় ঘটনা যদি আমাদের সকলের সঙ্গে ভাগ করে নেন। শিল্প জীবনের স্মরণীয় ঘটনা অবশ্যই ভারতীয় চারুকলা মন্দিরের সঙ্গে যুক্ত হওয়া, সেটা তো অবশ্যই একটা স্মরণীয় ঘটনা, এই পথ চলা শুরু। তার সাথে আমার একটা কথা বলতে খুব ইচ্ছা করছে। আমি যখন একদম প্রথম দিকে যখন থিমের ছবি আঁকা শুরু করি, যে মূর্তিগুলো, তো আমার একটি ছবি, সেই ছবিটা দেখে বাংলাদেশের চট্টগ্রামে একটা মূর্তি বানানো হয়েছিল। এটা আমার কাছে খুবই একটা স্মরণীয় ঘটনা, এবং তারা অবশ্যই আমার কাছে অনুমতি নিয়ে বানিয়েছিল।
তো প্রথম যখন আমার একটা আঁকা ছবি দেখে কোথাও একটা মূর্তি নির্মাণ হচ্ছে, সেটা অবশ্যই আমার কাছে একটা প্রাপ্তি। অবশ্যই আমরা আবার কথাতে আমরা ফিরে আসব, তারা এখন সময় হচ্ছে ছোট্ট একটি বিরতির। নবীন আশার আলাপ জাগে, সঙ্গীত, অঙ্কন, নৃত্য এবং আবৃত্তি শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন 9143735418 এবং 9432407689। নবীন আশার আলাপ জাগে। আমরা ফিরে এলাম বিরতির পরে। আমরা বিতানবাবুর সঙ্গে কথা বলছিলাম, এই যে আপনার যে শিল্পকর্ম সেটা দেশের বাইরে ছড়িয়ে পড়া, আপনার কাজ থেকে তারা উদ্বুদ্ধ হয়ে সেই কাজটাই তারা তৈরি করছেন নিজেদের মতো করে, সেই সম্পর্কে আপনি যদি কিছু বলেন। আপনার এটা তো একটা পরম পাওয়া, পরম প্রাপ্তি শিল্পী জীবনের, আপনি যদি কিছু কথা আপনি বলেন। সত্যি এটা খুব আনন্দ লেগেছিল যখন যে যে আঁকাগুলো আমি হয়তো অনেক রকম চিন্তাভাবনা করি, মাঝে মাঝেই এরকম মূর্তির ছবি বা এরকম আমার ড্রয়িং খাতার মধ্যে আঁকা থাকে, কিন্তু সেই খাতা থেকে যখন বেরিয়ে সেটা আর 5 জনের মধ্যে জনসমক্ষে যখন আসে মূর্তি হিসাবে একটা বাস্তব রূপে, সেটা অবশ্যই একটা ভীষণই আনন্দের একটা বিষয়। এবং তারপর থেকে অনেক জায়গাতেই আমি টুকটাক মূর্তির কাজ করেছি। দুর্গাপুজোতে কৃষ্ণনগরে একটি প্যান্ডেল আমার কিছু পটচিত্র দিয়ে সজ্জিত হয়েছিল, সেগুলো অবশ্যই একটা ভীষণ বড় পাওয়া। বাহ, আমরা আবার দেবাশিস বাবুর কাছে আমরা চলে আসছি। শুধু ছবি আঁকানো শেখানোটাই নয়, ছবি আঁকানোর পাশাপাশি আপনি কলকাতার যে বিখ্যাত যে আর্ট গ্যালারিগুলো রয়েছে যেখানে ছবির প্রদর্শনী হয়, সেখানে আপনার ছবি এক্সিবিট হচ্ছে, আপনার ছবি প্রদর্শিত হচ্ছে। এই যে এক্সিবিশন, আমি গ্যালারি গোল্ডে করেছি, একাডেমি অফ ফাইন আর্টসে মানে স্লো ইমোশনের যে একটা এক্সিবিশন হয় তখন করেছি। তারপরে আমাদের উড়িষ্যায় একটা গ্যালারি আছে, সেখানেও করেছি। গিয়ে উড়িষ্যায় গিয়ে আমি মানে ওয়ার্ল্ড আর্ট যেটাকে বলা হয়, রোড আর্ট প্রচুর কাজ করেছি উড়িষ্যায় গিয়ে। বাইরেও করেছি আমি, মানে শুধু ওয়েস্ট বেঙ্গলে নয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়েও কাজ করেছি। এখন আরও দূর দূরান্ত থেকে কাজ আসে, কাজ করি, মোটামুটি এই নিয়েই চলছে। মানে শুনতে ভালো লাগছে, প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে সেই প্রতিভা আজকে উঠে এসে শুধু রাজ্য নয়, রাজ্যের বাইরে পৌঁছে গেছে। বিতানবাবুর কাজ পৌঁছে গেছে আমাদের দেশের বাইরে। আমি বিতানবাবুর কাছে চলে যাচ্ছি। এই যে ছবির যে এক্সিবিশন, ছবির যে প্রদর্শনী, সেই ব্যাপারে আপনি কথা বলছিলেন। এই প্রদর্শনী করার একটা আলাদা অনুভূতি, সেই অনুভূতির কথা যদি আপনি বলেন। এই অনুভূতিটা অবশ্যই মন ছুঁয়ে যায় যখন নিজের ছবি কোনো গ্যালারিতে এক্সিবিট হতে দেখি, সেটা তো অবশ্যই বড় পাওয়া। কিন্তু যখন নিজের স্টুডেন্টদের ছবি কোথাও এক্সিবিট হচ্ছে, এবং এটা তাদের ক্ষেত্রে একটা অনুপ্রেরণা, একটা আশা দেয়। এবং অবশ্যই আমাদের ভারতীয় চারুকলা মন্দিরের যিনি সম্পাদক আছেন রঞ্জিত ঘোষ স্যার এবং শুভজিৎ, এরা তো থাকেই সঙ্গে, এবং এরা আমার স্টুডেন্টদেরকে খুব উৎসাহিত করে। এটা ওদের একটা মানে কি বলবো, ওদের একটা আনন্দ, এবং একটা ওরা নতুন করে আবার ছবি আঁকার জন্য একটা আনন্দ, মানে কি বলবো, উৎসাহ পায়। এটা খুবই ভালো লাগে। আর আপনার যে শিক্ষাকেন্দ্র, তার বিভিন্ন কাজ হয়, সেই কাজগুলোর ব্যাপারে আপনি যদি বলেন। বছরে একটা করে তো প্রদর্শনীর কথা আপনি বললেন, এছাড়া যদি আরো কিছু হয়ে থাকে। বছরে একটা করে এক্সিবিশন হয়, এছাড়া এই যে গ্যালারি ভাড়া করি, হ্যাঁ, সেটা আজাদ হিন্দ গ্যালারি, উত্তরপাড়া আজাদ হিন্দ গ্যালারিতে হয়ে থাকে। এছাড়া একটা কালচারাল প্রোগ্রাম হয়। আমি চেষ্টা করি বাচ্চাদের আঁকার পাশাপাশি যে গুণগুলো আছে সেগুলো একটু জনসমক্ষে তুলে ধরা, এটা আমার একটা অভ্যাস আছে বরাবরই। এছাড়া যেটা হয়, আসছে সরস্বতী পুজো, এবং সরস্বতী পুজোতে যেটা হয়, এই যে আমি কিছু ছবি একটু আগে দেখালাম যে পুরস্কার পেয়েছি আমরা, এই কাজগুলো আমার একার নয়, অবশ্যই আমার চিন্তাভাবনা থাকে এবং আমাকে সর্বতোভাবে সাহায্য করে আমার ক্লাসের স্টুডেন্টরা। তাদের কাজগুলো যেই পুরস্কার পাচ্ছে, এগুলো সত্যিই অনেক আনন্দের। আচ্ছা, আপনার কাছে আমি যাচ্ছি যে কত বয়স অবধি সকলে আঁকা শেখে? একদম তো ছোটবেলা থেকে আঁকা শেখা শুরু করে, আর একদম বয়স্ক কত বছর বয়স? এই মুহূর্তে 3.5 বছর বয়স থেকে আমার ওখানে ভর্তি নেওয়া হয়, তাদের একটা আলাদা ক্লাস হয়। সবথেকে আর একদম এই মুহূর্তে 7th ইয়ার অবধি লাস্ট রয়েছে এই মুহূর্তে। আচ্ছা, আমরা এবার দেবাশিস বাবুর কাছে চলে যাচ্ছি। আপনার কাছ থেকে যে কথাটা প্রধানত আমাদের শুনতে ইচ্ছা করছে, গ্রামাঞ্চল থেকে যারা উঠে আসতে চাইছে, যে সকল শিল্পীরা গ্রামাঞ্চল থেকে কাজ করছে, হয়তো তারা সেইভাবে সুযোগ সুবিধাটা পাচ্ছে না। আমরা তো সেইভাবে সুযোগ সুবিধা পেতামও না। মানে আমি অনেক যোগাযোগ করে ভারতীয় চারুকলা মন্দিরের সঙ্গে যখন যুক্ত হলাম, মানে আমাদের ওই জায়গাগুলো ফোকাসটা কম আছে, গ্রামাঞ্চল ব্যাপার
কোনো গ্যালারি সেইভাবে নেই। আচ্ছা, রঙেরও তো একটা বিশাল খরচা রয়েছে। রঙের বিরাট খরচা, যেটা আমরা মানে কলেজ স্ট্রিট এসে যে রং নিয়ে যাব, এটা আমাদের কাছে একটা স্বপ্নের ব্যাপার। মানে কলেজ স্ট্রিট যাচ্ছি, এটা আমার গ্রামের লোক যখন শুনছে যে ও কলেজ স্ট্রিট যাচ্ছে, মানে গ্রামের লোক শুনে সেটা বিরাট আনন্দ পায় এবং বলে যে রং কোথা থেকে আনা হয়, এবং ওই সেই রং আনার জন্য যে খরচ আমাদের কাছে, সেটা বিরাট কঠিন পরিস্থিতির আপনি মধ্যে। কি বলবেন যারা উঠে তবুও আসতে আমি চাইছে, আমার যারা- স্কুলকে এখন যে জায়গায় আমি নিয়ে গেছি, কিছু দুস্থ ছেলে মেয়ে আমার কাছে আঁকা শেখে, তাদের আমি কিন্তু মাইনে নিই না। যেমন বিশেষ করে হ্যান্ডিক্যাপ এবং মানে যেগুলো হচ্ছে হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট, আমি তো মাইনে নিই না। এবং অনাথ ছেলে মেয়েও কিছু আছে, সেগুলো আমি বিনা পয়সাতেই শেখাই। এইভাবেই আমার মানে শিল্প কর্মজীবন আস্তে আস্তে উঠে আসছে। যদি বাস্তব জীবনে যদি সত্যিকারের রিয়েল লাইফ যদি হিরো কেউ থেকে থাকে, তাহলে এনাদের মতো মানুষরা। সেখান থেকেও তো অনেকে নিশ্চয়ই কাজ করছেন, তারা চেষ্টা করছেন যে আর্ট কলেজে ভর্তি হওয়ার জন্য, ছবি আঁকা নিয়ে পড়ার জন্য চেষ্টা করছেন। আপনি তাদেরকে হাত ধরে এগিয়ে দিচ্ছেন সেই পথটাতে। আপনি সেই সব ব্যাপারে যদি কিছু বলতে চান, আপনি সেই সব যারা ব্যাপারে বলতে, কাজ হ্যাঁ, করছেন, অনেক তাদের ছেলে উৎসাহ রয়েছে। লাইভ স্টাডি কাজ আমার কাছে হয়, হুম। আউটডোর স্টাডিও কাজ হয়, ক্যানভাসেরও কাজ হয়। সেই মোটামুটি ছেলেরা মোটামুটি করছে এবং পড়াশোনার সাথে সাথে করছে। তো একটা সময় হয় কি 11-12-এর পর তারা আবার তাদের কর্মজীবনটাকে চুজ করে নেয়, তখন হয়তো আঁকার লাইফটাকে একটু শর্ট করে নিল, দিয়ে আস্তে আস্তে যে যার লাইনে চলে গেল। কিছু ছেলে আছে যারা এখনো ভালো কাজ করছে, আমার সঙ্গে এক্সিবিশনও করে। আচ্ছা, আপনি কি এই কথাটা বলবেন যে ক্লাস 11 বা 12 পড়ার সময় অনেকে এই যে এক্সট্রা ক্যারিকুলামগুলো যেগুলো রয়েছে, আঁকা নাচ গান, এগুলো থেকে নিজের কেরিয়ার কিভাবে তৈরি করা যায় ছেড়ে দেয়, কিন্তু অন্যান্য ক্যারিয়ারের সঙ্গেও তো আঁকা নাচ গান করে থাকা যায়। করে থাকা যায় এবং এর থেকে কর্মসুযোগও আছে। এখন কম্পিউটারের আঁকা নিয়ে বিভিন্ন প্রোগ্রাম আছে, মানে শুধু অ্যানিমেশন নয়, গ্রাফিক্স ডিজাইনার আছে, ডিটিপির ওপর কাজ আছে, যেগুলো গ্রাফিক্স ডিজাইনের থেকেও ভালো ভালো কাজ আছে, ইন্টেরিয়র ডিজাইনার। মানে এইগুলোতে আঁকার যদি একটু কনসেপ্ট থাকে, সেক্ষেত্রে কি হয়, সে কাজটা আগামী দিনে বা কাজ যখন সে করবে, আঁকা জানলে কনসেপ্টটা ভালো তৈরি হয়ে যায়। অবশ্যই আমরা বিতানবাবুর কাছে চলে যাব। আচ্ছা, আপনি যদি কিছু কথা বলেন যে বর্তমান প্রজন্মের যারা ছোট ছোট ছেলেরা, তারা যারা আঁকা নিয়ে জীবনে এগোতে চাইছে, এটাকেই এই নেশাটাকেই তারা পেশা করতে চাইছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু কথা আপনি বলেন। অবশ্যই এখন তো প্রচুর সুবিধা রয়েছে। এই যেটা দেবাশিস তো একটু আগে বলছিলেন, বিভিন্ন এখন কম্পিউটারের যুগ, এবং কম্পিউটারে এখন তো ডিজিটাল কার্ড বলুন বা বিভিন্ন যে কি বলবো অ্যানিমেশনের যে ওয়ার্কগুলো হয়, এগুলো তো এখন প্রচুর হচ্ছে। এবং এখন আমাদের হাতে সোশ্যাল মিডিয়ার যুগ, এবং সোশ্যাল মিডিয়ায় এখান থেকে প্রচুর টাকা ইনকাম করা যায়। অবশ্যই আঁকাটা নিয়ে এগুলো অবশ্যই লাইন আছে। অনেক কিছু রাস্তাটা হয়তো একটুখানি কঠিন, কিন্তু কঠিন, সম্ভব। পরিশ্রম করতে মোটামুটি হবে। কেউ যদি লেগে থাকে, যে ছবি বিক্রি করে মানে যে উপার্জন করতে হবে এটা নয়, এই ছবির উপর থেকে নিজেকে আরো অনেক কিছুতে নিয়োগ করতে পারবে সে। আচ্ছা, আমরা অনুষ্ঠানে একেবারেই সমাপ্তির দিকে আমরা চলে এসেছি। আরো কিছুটা সময় আমাদের হাতের মধ্যে রয়েছে। বিতানবাবুর কাছে আমি চলে যাব। বিতানবাবু, আপনি যদি কিছু বলেন আমাদের দর্শক সকলের উদ্দেশ্যে। দর্শকদের সকলকে বলবো যে এভাবেই ছবি আঁকার সাথে থাকুন। একটা ছবি কিন্তু অনেক রকম কথা বলে, আপনি একটা ছবি থেকে অনেক রকম মানে বুঝতে পারবেন। এবং এখন শিল্পীদের অবস্থা যদি বলি, একটু এক্সিবিশনগুলো ভিজিট করুন, একটু বলবো ছবি কিনুন, একটু শিল্পীদের পাশে দাঁড়ান। এবং ছোট বাচ্চাদেরকে বলবো একটু ছবি আঁকার সঙ্গে থাকুন। অভিভাবকদের বিশেষ করে বলবো বাচ্চাদের একটু উৎসাহ দিন। এখন তো ফোনের যুগ এবং সহজেই তারা হাতে বিনোদন পেয়ে যায়। একটু যদি সেখান থেকে আমরা ওদেরকে একটু সরিয়ে যদি এই জিনিসগুলো, ছবি আঁকা বলুন, নাচ বলুন, গান বলুন, এগুলোর সাথে একটু যদি ইনভলভ করতে পারি, আমার মনে হয় একটা সুস্থ প্রজন্ম তৈরি হবে। এটাই বলার। খুব ভালো একটা কথা আপনি বললেন। এই ব্যাপারে যদি কিছু কথা আপনি বলেন যে এই ছবি আঁকাটা তো একেবারে মানে পড়াশোনা করে পরীক্ষা দেবো পাশ করবো সেই ব্যাপারটা না, এটা মনের আনন্দ পাওয়ার জন্য। এটা আপনারা গুরুরা যতটুকু তাদের ভেতরে প্রবেশ করিয়ে দিচ্ছেন, এবার কিছুটা দায়িত্ব থাকে অভিভাবক অবশ্যই। তাদের উদ্দেশ্যে কি আরো কিছু বলতে চাইবেন আপনি? হ্যাঁ, এটাই বলার। একটুখানি যদি বাড়ি থেকে, কেননা আমাদের কাছে যখন বাচ্চারা আসে 1 ঘন্টা বা 2 ঘন্টা ম্যাক্সিমাম থাকে, এবং বাকি 24 ঘন্টা তো তাদের সাথেই থাকে। তো যদি একটু তারা গাইড করেন, আমার মনে হয় একটা আরো আরো নতুন নতুন শিল্পী তৈরি হবে, বাংলা আরো সমৃদ্ধ হবে। অবশ্যই। আমি দেবাশিস বাবুর কাছে চলে যাব। আপনি যদি দর্শক বন্ধুদের কাছে কিছু বলেন। আপনার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমার একটাই কিছু বক্তব্য বলতে, কিছু অভিভাবক বা ভালো অভিভাবক, খারাপ অভিভাবক দুটোই আছে। শিশুকে তার মতো করে কাজ করতে দিতে হবে। এই আঁকা দিল, তার সঙ্গে নাচ দিল, তার সঙ্গে গান দিল, এইরকম সবগুলো নয়। সে আগে কি চাইছে সেটা দেখতে হবে, এবং আঁকার ক্রিয়েটিভের মধ্যে দিয়েই কিন্তু শিশুর
বিশেষ করে শিক্ষার প্রাথমিক যে লক্ষণগুলো লক্ষ্য করা যায় সেটা কিন্তু অঙ্কনের মাধ্যমেই প্রথম ফুটে ওঠে। তাই আমি অভিভাবকদের উদ্দেশ্যে এটাই বলছি যে তার হাতের লেখা, তার পড়াশোনায় মনোযোগ, এই ফোনের নেশা, এইগুলো থেকে দূর করতে গেলে আঁকার প্রতি একটু ছেলে মেয়েদেরকে তাদেরও বলা উচিত। অবশ্যই। আমরা আমাদের অনুষ্ঠানটি একেবারে শেষের দিকে চলে এসেছি। এই অনুষ্ঠানটি শেষ করতে মানে মন চাইছিল না একেবারে, কারণ আমরা সমৃদ্ধ হচ্ছিলাম, আমরা যতটুকুই আমরা শুনছিলাম দুজন শিল্পীর কাছ থেকে। তবে একটা সময় তো আমাদের বাধা ধরা, আমাদের একটা সময় পর চলে যেতেই হবে। আমি দুজন শিল্পীর কাছে হাতের মধ্যে শংসাপত্র তুলে দেবো। প্রথমে দেবাশিস মালিক এবং বিতান মাইতি। তাহলে আজকে এখনকার মতো আমরা বিদায় নেব আজকের জন্য। আবার আগামী পর্বে আপনাদের সকলের সঙ্গে আমাদের দেখা হবে নবীন আষাঢ় আলাপ জাগে অনুষ্ঠানে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভারতীয় চারুকলা মন্দিরের পরিচালনায় আমাদের অনুষ্ঠান নবীন আষাঢ় আলাপ জাগে অনুষ্ঠানের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, নমস্কার। আপনারা দেখছেন জনপ্রিয়